তুই তোর ছেলেকে নিয়ে এসেছিস আর ও আমার সাথে গাদ্দারি করেছে, এটা বলার পরেও? সৌরভ মুচকি হেসেই তোফাজ্জলের কাঁধে হাত রাখলেন। আরে কি জন্য গম্ভীর হচ্ছ? সবসময় বাড়ি আয় বলে এখন এসব? বাড়ির ভেতরে নিয়ে যাও তো আগে আমাদের। তোফাজ্জল যেন মুহূর্তেই লজ্জায় পড়ে গেলেন, দ্রুত বললেন, আমি তো ভুলে গেছি। আয় আয়, বাড়িতে আয়। কই অদিতির মা? দেখো কে এসেছে। তোফাজ্জলের সঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে সৌরভ পেছনে ইশারা করতে লোকেরা গাড়ি থেকে বোঝাই করে মিষ্টি, চিপস, সফট ড্রিঙ্কস নিয়ে এগিয়ে এলো। ধ্রুব যত এগোচ্ছে তত বারবার তার চোখ চুপি চুপি খুঁজছে অদিতিকে। সে এক ঝলক দেখতে চাইছে তার প্রাণ ভোমরাকে, জাস্ট একবার। ইফাজ যখন ধ্রুবকে উঠোনে দেখতে পেল তখন এক মুহূর্তের জন্য ধ্রুবর দিকে ছুটে যাওয়ার জন্যে এগোলো। ধ্রুব ইফাজের দিকে তাকালো, কিন্তু পর মুহূর্তে ইফাজ তোফাজ্জলকে দেখতে পেয়ে থেমে গেল। মুহূর্তেই চোখ মুখ বদলে গেল ইফাজের। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল এটা দেখে। একবার বিয়ে হয়ে গেলে এই ইফাজ নামক শালাবাবুকে ধরে ধরে এই পৃথিবীর সব রিমোট কন্ট্রোল কার, ভিডির সবচেয়ে বেস্ট ক্যামেরা একে গিফট করে দিবে ধ্রুব। এত লক্ষ্যে একটা ছেড়ে ফাহিমা তখন মাথায় আঁচল দিয়ে বাইরে এসে দেখলেন বাড়িতে মেহমানদের ভিড়। প্রথমে বিস্মিত হয়ে তাকালেন, কিন্তু তারপর এক মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন। টিনাকে প্রথমে ফাহিমা চিনতে পারেনি। সেটা দেখে চোখ থেকে সানগ্লাস খুলে ত্রিনা নিজেই নিজের পরিচয় দিলেন। আমি ত্রিনা আহমেদ, সৌরভের স্ত্রী। ফাহিমা মৃদু হেসে বলেন, ও, আসলে সৌরভ ভাইয়ের প্রথম স্ত্রীকেই চেনা হয়েছিল আমার। আপনাকে আমাদের বাড়িতে দেখে ভালো লাগছে। আসুন আসুন। ত্রিনা হাসলেও ত্রিনাকে সঙ্গে নিয়ে ফাহিমা ভেতরের ঘরে চলে গেলেন। সৌরভ পুরুষদের নিয়ে বসার ঘরে গিয়ে বসলেন। ধ্রুব পাশে বসে। তার চোখ তখনও বারবার অদিতির খোঁজে চলে যাচ্ছিল। কোথায়ও নির্ঘাত কাঁদছে, ছিচকাদনে তো একটা। ভেতর থেকে ফাহিমা সেমাই, পিঠা, শরবত নিয়ে এসে সামনে রাখলেন। সৌরভ পিঠার একটা টুকরো তুলে নিতে নিতে বললেন, মেয়ের বিয়ের জন্য তো ভালোই আয়োজন করেছো, বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। তোফাজ্জল মুচকি হাসলেন, তাল দিয়ে বললেন, এখন মাত্র শুরু। মেয়ে তো এখন একটাই মেয়ে আমার, ওর বিয়েতে খরচ করবো না তো কি করব? ধ্রুব ভ্রু কুচকে তাকালো এ কথা শুনে। ওর তাকানো দেখে সৌরভ চোখের ইশারায় ছেলেকে ঠান্ডা থাকতে বললেন। ধ্রুব থামলো, সামলালো নিজেকে। সৌরভ একটু চাপা গলায় এবার বিষয়টাকে গম্ভীর করে বললেন, তোফাজ্জল, আমি আজ তোমার কাছে একটা দাবি নিয়ে এসেছি, আশা করি তুমি রাখবে। তোফাজ্জল একটু বিভ্রান্তি নিয়ে তাকালেন, হাসার চেষ্টা করে মাথা নেড়ে বললেন, বলো কি দাবি, আমি চেষ্টা করবো রাখতে। সৌরভ ধ্রুবর কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বললেন, এটা আমার ছেলে ধ্রুব। হয়তো একটা দুর্ঘটনার কারণে তুমি ওকে চেনো। ও এবার ইউনিভার্সিটি শেষ করেছে। আমার ব্যবসা ওই সামলাবে, আমি আমার রাজনীতি নিয়ে ঠিকই আছি। তোফাজ্জল ধ্রুবর দিকে তাকিয়ে আবার সৌরভের দিকে ফিরলেন। সৌরভ একটি বড় নিঃশ্বাস নিয়ে বললেন, আমি আমার ছেলের জন্য তোমার মেয়ে অদিতির হাত চাইতে এসেছি। আমি চাই তোমার মেয়ে আমার বাড়ির বউ হোক। তোফাজ্জলের মাথায় যেন বজ্রপাত হলো। অবিশ্বাস নিয়ে তিনি তাকালেন ধ্রুবর দিকে। ইফাজ এই কথা শোনা মাত্রই চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। তারপর মুহূর্তের মধ্যে সে এক দৌড়ে চলে গেল অদিতির ঘরের দিকে। তোফাজ্জল অবিশ্বাস নিয়ে বললেন, অসম্ভব, এ দাবি আমি মানতে পারবো না। ধ্রুব ভ্রু কুচকে শ্বাস আটকে বসে রইল। সৌরভ আবারও বললেন, প্লিজ তোফাজ্জল, আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি। আমার ছেলের কথা ভাবো একবার। ওর মা মারা যাওয়ার পর আমি ওকে এখনো কিচ্ছু দিতে পারিনি। আমার কাছে ওই সব। কখনো ও আমার কাছে কিচ্ছু চাইনি। ওর জন্য তোমার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। তোমার সহজ সরল ভালো মেয়েটা আমার ছেলেটার একটা হিল্লে করে দিলে আমার আত্মা শান্তি পাবে। তোফাজ্জল, আমাকে দয়া করো, দয়া করে আমার ছেলেকে তোমার মেয়েটাকে দাও। তোফাজ্জল আর কথাই শুনলেন না। এক লম্বা শ্বাস ফেলে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে গেলেন। ধ্রুবর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে পরপর মুখ ঘুরিয়ে বললেন, আমার মেয়ের কাল বিয়ে, দাওয়াত খেতে আসায় আমি ভীষণ খুশি হয়েছি। আমাকে আর এসব বলে লজ্জা দিও না সৌরভ। তোমরা বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। তোফাজ্জল এটা বলার সাথে সাথেই লুঙ্গি সামনে বাইরের ঘরে চলে গেলেন। সৌরভ হতাশ গলায় ছেলের দিকে তাকালেন। ধ্রুব তোফাজ্জলের যাওয়ার দিকে চেয়ে ব্যাকুল ভঙ্গিতে আবার সৌরভের দিকে তাকালো। সৌরভ হতাশ চোখে ধ্রুবর দিকে তাকালে ধ্রুব এবার ওনার কিছু বলার আগেই বলে ফেললো, নো নো, আমি কিছু শুনতে চাই না। তুমি জানো তুমি এই বিষয়ে আমাকে হেল্পটা করলে আমার হেল্প ফিউচারের জন্য তুমি ভুলে যাও, অ্যান্ড আই মিন ইট। বলেই ধ্রুব সৌরভকে আর কিছু বলারই সুযোগ দিল না। চুপ করে উঠে গেল চেয়ার থেকে। উঠানের দিকে যেতে দেখে জানালার ফাঁকে অদিতি দৌড়ে এসেছে। ধ্রুব ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল।
অদিতির চোখ ভেজা। ধ্রুব ঢোক গিরে। অদিতিকে কি খুব বেশি কেঁদেছে? হৃদয়টা যেন নড়ে উঠল ওর। ধ্রুব নরম চোখে তাকিয়ে এগিয়ে গেল, ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। মাঝখানে গ্রিডের ওপাশে দুজন প্রেমিক প্রেমিকা। ধ্রুব গ্রিডের ওপাশে হাত বাড়িয়ে আঙুলের ডগায় অদিতির চোখের পানি আঙুলে নিয়ে টোকা দিয়ে ফেলে বলল, ইয়োর টিয়ার্স হার্টস মি। এইখানটায় বলি ধ্রুব আঙুল দিয়ে নিজের বুকের বাঁ পাশ ইশারা করল। ধ্রুবর চোখ ছোট হয়ে আছে, কপাল কুঁচকে অসহায় এক ভঙ্গিতে চেয়ে আছে অদিতির দিকে। অমন মুখভঙ্গি দেখে অদিতি কান্নার মধ্যেও মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল। ওই হাসিতে ধ্রুব কুপকাত। সেও হাসলো। তারপর গ্রিলের ওপাশে অদিতির কপালে নিজের কপালটা ঠেকালো। অদিতির আবার কান্না আসছে। ধ্রুব কপাল ঠেকিয়ে চোখ বুঝে জোরে জোরে নিঃশ্বাস টানছে। ধ্রুবর এক পর্যায়ে ঠান্ডা গলায় বলে, কেঁদেছিলে কেন? কথাটা বলার সাথে সাথে অদিতির গাল বেয়ে আরেক ফোঁটা জল গড়ালো। ধ্রুবর গালে এসে লাগলো ওই জল। ধ্রুব দ্রুত মাথা সরিয়ে অদিতির দিকে তাকিয়ে অস্থিরভাবে দুগাল চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ওকে ওকে, ডোন্ট ক্রাই, আই ওয়াজ জাস্ট আস্কিং, ডোন্ট ক্রাই। চোখ মুছো। অদিতি চোখ মোছে না, ফুপিয়ে উঠে বলল, এই বিয়ে হলে আমি মরে যাব। ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল চাপলো। থেমে গেল এই মেয়ের কণ্ঠের সকল শব্দ। শুধু অসহায় চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব বোঝালো সময় নিয়ে, হুশ, আমি আছি, রাইট? ডোন্ট ইউ ট্রাস্ট মি? অদিতি মাথা নাড়ল, যার অর্থ সে বিশ্বাস করে ধ্রুবকে। ধ্রুব হাসার চেষ্টা করে বলল, আমায় বউ আমি কাউকে দিব না, ইউ নো দ্যাট। আজ এলাম, কাল তুমি আমার ঘরের বউ হয়ে আমার ঘরে থাকবে, প্রমিস? অদিতিকে ধ্রুব সেবার বেশ সময় নিয়ে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। উঠোন থেকে ফিরে ধ্রুব বসার ঘরে এসে দেখে সৌরভ তুফাজ্জল কেউ নেই। চেয়ারে বসতে বসতে ইমনের দিকে চেয়ে বলল, এরা কোথায়? ইমন আইসক্রিম খেতে খেতে জবাব দিল, আঙ্কেল তো শ্বশুরের সাথে কথা বলতে ভেতরের ঘরে গেছে। ধ্রুব ভ্রু কুচকে ফেললো। পাশ থেকে সুমন বিরক্ত গলায় বলল, ভাই আপনার শ্বশুর এত ঘাটতে রাখেন? ধ্রুব উত্তরে চোখ উল্টে হতাশ শ্বাস ছেড়ে বলল, এই বিয়ে হলে আই সোয়ার ওনাকে আমি শেখাবো বেস্ট বাবা হওয়া কাকে বলে। আমি কখনো আমার চাইল্ডের সাথে এত রুড হব না, ডেফিনেটলি। পাশ থেকে রাজন টিপ্পনি গেটে বলল, বাপের দিক থেকে ভাবি কিন্তু আমাদের এক্কেরে সেরা, কোনো প্যাচ নেই, সরল সোজা, আর বাপ পুরাই এক হিটলার। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেট থেকে বের করে স্ক্রল করতে লাগলো। ইমন এবার সিরিয়াস হয়ে জিজ্ঞেস করো, ভাবির সাথে দেখা হচ্ছে তোর? ধ্রুব জানে কিছু একটা টাইপিং করছে, চোখ মুখে ভয়াবহ গম্ভীর। দাঁত দিয়ে ঠোঁটের এক করে চেপে ভ্রু কুচকে টাইপিং করছে। সেভাবে থেকেই উত্তর দিল। ইমন একটু অস্বস্তি নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব মোবাইল থেকে মাথা তুলল। জবাবে ছোট্ট শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, কাছে অনেক কষ্টে সামলে এসেছি। ইমন হেসে ফেলল হঠাৎ, বলল, ভাই তুই জেলাস হোস না? আমার না অদিতির জন্য আসলে দুঃখ লাগে, ওর আর দুনিয়ার ছেলে পেল না, তোরেই কেন? ধ্রুব বাকি কথা শোনার আগেই নিজের পেছন থেকে একটা সোফার কুশন ছুঁড়ে ফেললো ইমনের মুখের উপর। খেকিয়ে বলল, শাট আপ। ইমন কুশন চেপে ধরে হাসছে আর রাক্ষসের মতো। কেটে যায় ঘন্টা। সৌরভ তোফাজ্জল এখনো বন্ধ করে কি কথা বলছেন কেউ জানে না। ওদিকে ধ্রুব প্রায় অস্থির তখন, লোক খুঁটিয়ে বারবার বাইরের দিকে তাকাচ্ছে। ওর মন মেজাজ এই মুহূর্তে চূড়ান্ত চঞ্চল। ঠিক ওই মুহূর্তে ইফাস পাশ দিয়ে যেতে ধ্রুব দ্রুত ডাকলো, শালাবাবু এদিকে আসো। ইফাস ডাক শুনে দৌড়ানো থামালো। সতর্ক ভঙ্গিতে আশপাশটা দেখে নিল কেউ নেই আশেপাশে। ভেবে স্বস্তির শ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে এলো। ইফাস ধ্রুবর পাশে এসে দাঁড়াতেই ধ্রুবকে নিজের হাঁটুর উপরে বসিয়ে দিল। ইফাসের ঝাঁকড়া চুল এলোমেলো করতে করতে বলল, তোমার বাবা কোথায়? ঘরের দরজা বন্ধ এখনো? ইফাস মাথা নাড়ল। না তো, একটু আগেই বেরিয়েছি। আঙ্কেল আর আপুর ঘরে এখন। আপুর সঙ্গে কি কথা বলেছে জানো? ধ্রুবর ভ্রু কুচকে গেল মুহূর্তেই। এরা অদিতির ঘরে করছেটা কি? অদিতিকে কিছু উল্টাপাল্টা জিজ্ঞেস করছে? এমনিতেই এই মেয়ে যা সেন্সিটিভ হতে পারে, কেঁদে কেটে বেহাল অবস্থা করে ফেলেছে নিজের। ধ্রুব নিজের বেপরোয়া চিন্তাগুলোকে চাপা দিয়ে অস্থিরভাবে বলল, তুমি গিয়ে লুকিয়ে শুনে আসতে পারবে কি কথা হচ্ছে ওখানে? ইফাস সঙ্গে সঙ্গে আটকে উঠে বলল, না না, আমার ঠেকাবে আব্বু। ধ্রুব এ কথা শুনে পকেট থেকে একটা মিউজিক ট্যাব বের করলো। আসার সময় ইফাজের জন্য গিফট হিসেবে এনেছিল। ইফাজের সামনে সেটা নামিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে বলল, তোমার জন্য এনেছি, 100+ মিউজিক আছে এটাতে, লাগবে তোমার? ইফাজের মুখটা চকচক করে উঠলো, নেচে উঠে বলল, দেবো, গান আছে এটায়। দেবো?
ধ্রুব প্রথমেই চিনল না, ভ্রুকুচকে তাকালো, পরপর বলল, যার গান ইচ্ছে ডাউনলোড করতে পারবে তুমি, মেমোরি আছে এটাতে। ইফাজের খুশি কে দেখে, পরপর ওর খুশি হওয়ার হাওয়ায় মিলিয়ে গেল। মুখটা হুতুম প্যাঁচার ন্যায় করে বলল, আমাকে যেতে হবে আপুর রুমে। ধ্রুব ঠোঁট উল্টে অবুঝের ন্যায় দুকাত ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ। ইফাজ কি করবে আর, অগত্যা ধ্রুবর কোল থেকে নেমে গেল। তারপর এক দৌড়ে গেল অদিতির রুমে। 10 মিনিট পর ফিরে এলো ও, এসেই ধ্রুবর সামনে হাঁপাতে শুরু করেছে। পালিয়ে এসেছে বোঝাই যাচ্ছে। ধ্রুব ওর দিকে চেয়ে আছে চূড়ান্ত আগ্রহ নিয়ে। ধ্রুব নিজেরই বুক ধুকপুক করছে। ইফাজ শ্বাস ফেলে নিজেকে ঠান্ডা করলো। ধ্রুব পানি এগিয়ে দিল। ইফাজ সেটা নিল না, বরং চঞ্চল ভঙ্গিতে এক শেষ বলল, ওরা আপুকে জিজ্ঞেস করছে আপু তোমাকে বিয়ে করতে রাজি কিনা। কি? সুমন চেঁচিয়ে উঠল। পাশ থেকে ইমন ফল খাওয়া থামিয়ে হাঁ করে ইফাজের দিকে তাকালো। রাজনের রীতিমতো থুতনি ছুড়ে গেছে। ধ্রুব নিজেও চূড়ান্ত হতভম্ব। ও নিজের হতভাগটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করে ঢোক গিলে শিওর হতে আবারও বলল, শিওর তুমি এটাই শুনেছো? ইফাজ প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ তো। আপু অবাক হয়েছে। ধ্রুব অনুভব করছে ওর হাত কাঁপছে, গলাও কাঁপছে। ধ্রুব কম্পিত গলায় বলল, তোমার আপু কি বলেছে উত্তরে? ইফাজ এক শ্বাসে জবাব দিল, রাজি আপু। পাশ থেকে বাকি 3 জন চেঁচিয়ে বলে উল্লাসে মেতে উঠল। ইমন এসে ঝাঁপিয়ে পড়েছে ধ্রুবর গায়ে। বাকিরও একে একে ধ্রুবর গায়ের উপর পড়ে উল্লাস করছে। ধ্রুবর শরীর স্তব্ধ হয়ে গেছে রীতিমতো। ও ঢোক গিলে চোখ বুঝে পরপর হেসে ফেলল সোফাতেই। ওর চোখ দুটো বুঝে শ্বাস স্বস্তির অশান্ত। সোফার হাতল চেপে রাখা হাত রীতিমতো কাঁপছে। ইমন ওর কেঁপে কেঁপে ওঠা হাত চেপে ধরো খুশিতে। ধ্রুব চোখ খুলে টলমলে চোখে তাকালো ইমনের দিকে। ইমন খুশিতে যেন নাচছে। ও ধ্রুবর হাত ধরে হেসে বলল, শালা ঢং করস কেন এখান? বিয়ে করছিস, ট্রিট চাই আমাদের, জনে 10,000। ধ্রুবর বুক এখনো কাঁপছে। ও তাকিয়ে রইল, শুধু বিশ্বাস হচ্ছে না ওর। ধ্রুবর অ্যাডামস অ্যাপল বরাবর উঠছে নামছে। ওর বুকের হৃদস্পন্দন স্বাভাবিক না, চূড়ান্ত ব্যাগে ছুটছে। ধ্রুব সোফার হাতল আঙুলের নখে খামছে ধরে পর মুহূর্তে। সৌরভ এসে বসলেন ধ্রুবর পাশে। ধ্রুব তখন সোফায় বসে মুখে 2 হাত চেপে চুপচাপ বসে রয়েছে, চোখ দুটো চূড়ান্ত শীতল। সৌরভ এসে সোজা ধ্রুবর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, রেডি হও, কাজই আসছে। ধ্রুব মাথা তুলে তাকালো। পাশ থেকে ইমন বলল, এক্ষুনি বিয়ে কেমনে কি? সৌরভ উত্তর দিলেন, তোফাজ্জল জানতে পেরেছে শহরে অদিতির কোনো প্রেমের সম্পর্ক আছে, তাই ও দ্রুত অদিতির বিয়েটা দিয়ে দিতে যাচ্ছে। আজ বিয়ে করে ওরা এখানেই থাকবে। আগামীকাল আমরা অদিতিকে বাড়ি নিয়ে যাব। 1 সপ্তাহ পর আমাদের পক্ষ থেকে রিসেপশন করা হবে। ধ্রুব শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মুখে একটা শব্দও কেন যেন এখন আর আসছে না। ওর হাত পা এখনো অস্বাভাবিক কাঁপছে, নিজেকে স্থিরই করতে পারছে না। ইমন অবাক হয়ে জিজ্ঞেস করল, আঙ্কেল আপনি ওনাকে রাজি করলেন কিভাবে? এটা তো অসম্ভব ছিল। সৌরভ রহস্য করে হাসলেন। ধ্রুবর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বললেন, অবশ্যই জানবে একদিন, সময় আসুক, ততদিন সবুর করো, আর বন্ধুকেও সবুর করতে বলো। 8 ঘন্টার মাথাতেই সেদিন কাজে আসতো। ধ্রুবকে শেরওয়ানি গ্রামের বাজার থেকেই কিনে দেওয়া হয়েছে। অদিতির জন্য আসার পথে তৃণা তখন কি মনে করে ধ্রুবর মায়ের বিয়ের বেনারসির শাড়িটা এনেছিলেন। হয়তোবা মনে করেছিলেন ধ্রুব যার জেদ আর ওর বাবা সৌরভ ছেলের প্রতি যতটা অন্ধ, তাতে এই বিয়ে কেউ হওয়া থেকে আজ কেউই আটকাতে পারবে না সম্ভবত। আসার পথে এই বেনারসি আনার জন্যে যখন ধ্রুবর থেকে ওর মায়ের আলমারির চাবি চেয়েছিলেন, ধ্রুব সরাসরি মানা করেছে। পরে অবশ্য নিজে চাবি দিয়ে আলমারি খুলে নিজেই বেনারসি খুঁজে বের করে নিজেই ইস্ত্রি করেছে। তারপর প্যাকেট করে নিজে গাড়িতে নিয়েছে। একদিকে ভালো হয়েছে বেনারসি আনায় কাজ লাগছে। ধ্রুব ধবধবে সাদা রঙের সোনালি কারুকাজ করা শেরওয়ানি গায়ে সোফায় বসে আছে। ওর মুখ ভয়ঙ্কর গম্ভীর, চোখ দুটো লাল রক্তিম। ইমন সব কাজ সামনে ধ্রুবর পাশে বসত। সেই তখন থেকে ধ্রুবকে এতটা নীরব শান্ত দেখেও কিছুটা চিন্তিত হয়ে গেল। ধ্রুবর কাঁধে হাত রাখলো। এই ধ্রুব, ঠিক আছিস তুই? ধ্রুব উত্তর দিল না। ইমন আবারও ডাকলো, এই ধ্রুব। ধ্রুব টলমলে চোখে পাশ ফিরে ইমনের দিকে তাকালো। ইমন ভ্রু কুচকে চেয়ে আছে ধ্রুবর দিকে। অনেকক্ষণ পর ধ্রুব এবার মুখ খুলল, কম্পিত কণ্ঠে স্রেফ বলল, বিয়েটা কি সত্যি হচ্ছে ইমন? ইমন ভ্যাবাচাকা খেয়ে গেল। ধ্রুবর দিকে চেয়ে অবিশ্বাস নিয়ে বলল, ভাই তুই ভাবির বাপের দেওয়া বিয়ের শেরওয়ানি পরে আছিস, কাজী ওই ঘরে তোর বিয়ের কাবিননামা রেডি করছে। বাস্তবে ফির ভাই। ধ্রুব জবাবে কিছু বলল না। ওর চোখ অন্যরকম হয়ে গেছে।
চেনাই যাচ্ছে না ধ্রুবকে। ধ্রুব চুপ হয়ে গেল, আর কথাই বাড়ালো না। ইমন মাথা নিচু করে দেখে ধ্রুবর হাত কাঁপছে। ইমন অবাক হয়ে চেয়ে রইল ধ্রুবর মুখের দিকে। ভালোবাসা ধ্রুবকে কবে এতটা দুর্বল করে ফেললো? এই ধ্রুবর সঙ্গে 6 মাস আগের ধ্রুবর সঙ্গে কোনো মিল নেই, বিন্দু পরিমাণ মিলও নেই। অদিতির হাতে ওই বকাঠে ধ্রুব আরও 4 মাস আগে খুন হয়ে গেছে। অদিতি নিজের রুমে, কাজী অদিতির রুমে আগে নেওয়া হলো। অদিতি ধ্রুবর মায়ের লাল বেনারসি পরে বসে আছে বিছানায়, মুখে সামান্য সাজ, জুয়েলারি বলতে চিকন গলার হার আর হাতে তৃণার পরিয়ে দেওয়া আংটি। ঠিক এই মুহূর্তে অদিতির কি মনে হচ্ছে সেটা স্বয়ং অদিতি নিজেও জানে না। ওর চোখে মুখে এখনো বিস্ময়। ও বারবার হাত দিয়ে নিজের শাড়ি ছুঁয়ে দেখছে, আংটি ছুঁয়ে দেখছে। এসব সত্যি ধ্রুবর নামে পড়েছেও, ওই বকাঠি ধ্রুব ইয়ামিনের নামে। ধ্রুব অদিতির এই পাগলাটি প্রেমিকের নামে আজ অদিতি কবুল বলবে। এটা সত্যি বাস্তব তো? অদিতির ভীষণ মাথা ঘোরাচ্ছে এই মুহূর্তে। শরীরটা হেলে পড়তে চাইছে, যেন বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে ঘরবর্তী মানুষের সামনে। ফাহিমা একটা প্লেটে খেজুর এনে রাখলেন টেবিলে। টিনা বাথরুমে গেছে, সেই সুযোগে ফাহিমা অদিতির কাছে এগিয়ে মাথায় শাড়ির আঁচল ভালো করে টেনে ফিসফিস করে বললেন, শহরে যে ছেলের সঙ্গে তোর সম্পর্ক ছিল ওই ছেলেটা কিন্তু তোর খবরও নেয়নি। এই যে তোর বিয়ে হচ্ছে, ভালোবাসলে এই কথা সে কোনোভাবে না কোনোভাবেই জানতে পারত। ওই ছেলে খবর নিল একবারও? শোন অদিতি, ধ্রুব ভালো ছেলে, ওদের পরিবার বড়, তুই সুখে থাকবি। ধ্রুবকে যদি কষ্ট দেওয়ার চিন্তা করে থাকিস, আগেই বলে রাখছি, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল এক্ষুনি। ছেলে ভালো, মন দিয়ে সংসার করবি। আমি যেন আমার মেয়ের নামে তার শ্বশুর বাড়ি থেকে বদনাম না শুনতে পাই। তোর বাপ জীবিত আছে এখনো, বন্ধুর সামনে তার মান ইজ্জত খাইস না, দোহাই তোর। অদিতি শুধু শুনে গেল। ফাহিমা মেয়ের মাথায় আরো ভালো করে আঁচল তুলে দিলেন, কোমরের কাছে শাড়ি ঠিক করে দিলেন। অদিতির খুব ইচ্ছে হলো বলতে, মা, ওই শহরের ছেলেটাই ধ্রুব। মা, তোমার বলা দেখা ভালো ছেলেটাই ধ্রুব। আমি যাকে ভালোবাসি, যাকে ভোলার জন্য তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছ। কত বোকা তোমরা মা। ধ্রুব ইয়ামিনকে তোমরা চেনোই না। সে এসেছে মা, আমাকে বিয়ে করার জন্যই সে এসেছে। ধ্রুব আমার ব্যাপারে কোনোদিন দায়িত্বহীন ছিল না। তোমার অদিতি ভুল কাউকে নিজের জীবনে বাছাই করেনি মা। ওসব আর বলা হলো না অদিতির। ফাহিমা বেরিয়ে যেতেই তোফাজ্জল ডাকলেন ওনাকে। ফাহিমা এগিয়ে গেলেন, তোফাজ্জল বললেন, কাজী অদিতির রুমে যাবে, তুমি গিয়ে বসো ওখানে। মেয়েকে বুঝিও অতিরিক্ত কান্নাকাটি যেন না করে। কাজী গ্রামের লোক, কি না কি ভেবে বসে থাকবে। ফাহিমা মাথা নাড়লেন, তারপর আবার যেভাবে এসেছিলেন ওভাবেই ফিরে গেলেন মেয়ের ঘরে। টিনা তখন অদিতির পাশে বসে আছেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। টিনা তখন অদিতির কানে ফিসফিস করে বললেন, তোমার বরের এত বুদ্ধি, লাভ ম্যারেজ কে কি করে অ্যারেঞ্জ ম্যারেজ বানিয়ে দিল, তোমরাও পারো বটে বলে শব্দ করে হেসে উঠল টিনা। ফাহিমার কানে ওদের হাসির আওয়াজ গেলে ফাহিমা ঘরে ঢুকে মেয়ের পাশে বসলেন। কি নিয়ে হাসছেন ভাবি? টিনা নিজেকে সামনে অদিতির দিকে চেয়ে মজা নিয়ে জবাব দিল, এই তো বোঝাচ্ছি, আপনার মেয়েকে সংসার করবে যার সাথে, সে কিন্তু এক পিস। ফাহিমা সেটা শুনে গদগদ ভঙ্গিতে শুরু করলেন নিজের মেয়ের গুণগান। অদিতি এমনিতেও অনেক বুঝদার মেয়ে ভাবি, রান্না পারে, ঘর গোছগাছ করে রাখে ছোটবেলা থেকেই। আপনারা একটু সাহায্য করলেই সংসার চালানো শিখে যাবে, বুদ্ধি আছে ওর। টিনা এসব কথা শুনে সঙ্গে সঙ্গে ফাহিমাকে থামিয়ে দিয়ে হেসে বললেন, ওই ঘরে অদিতি কাজ করতে যাবে না, ওর বরের সংসার করতে যাবে আপনার মেয়ে। বরকে খুশি রাখতে পারলেই ওর কাজ শেষ। এটা শুনে ফাহিমা মলিন হেসে মেয়ের দিকে তাকালেন, চোখের চাহনিতেই শ্বাসানে। পুরনো প্রেমিক তোর সংসারে আসলে তোর খবর আছে। অদিতি হতাশ শ্বাস এলো। ঠিক তখন তোফাজ্জল কাজে নিয়ে ঘরে ঢুকলেন। কাজে অদিতির সামনে বসতে বুকের কাঁপুনি এবার যেন দ্বিগুণ বেড়ে গেল ওর। অদিতি আঙুলের নখ দিয়ে বিছানার চাদর খামচে ধরে চোখ বুঝল। কাজী অদিতির সামনে বসে সূরা পড়ছেন। আল্লাহর কালাম অদিতির কানে যাচ্ছে। শুনেছি আল্লাহর কালাম পড়ি নাকি একজন বিয়ের মাধ্যমে অপরজনের সঙ্গে সারা জীবনের জন্য জুড়ে যায়। অদিতিও তাহলে কালাম পড়েই ধীরে ধীরে জুড়ে যাচ্ছে ধ্রুবর সঙ্গে। অদিতির চোখ টলমলে করে উঠল। ও ঢোক গিলে বিছানার চাদর খামছে ধরতেই টিনা ওর অস্থিরতা বুঝতে পেরে হাত চেপে ধরেন। অদিতির হাত কাঁপছিল।
টিনা অদিতির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। ধীরে ধীরে ও শান্ত হয়ে এলো। কাজী এবার জিজ্ঞেস করেন, 10 লাখ টাকা দেনমোহর ধার্য করে সৌরভ ইয়ামিনের একমাত্র পুত্র ধ্রুব ইয়ামিনের সঙ্গে তোফাজ্জল হায়াতের কন্যা অদিতি হায়াতের বিবাহ ধার্য করা যাচ্ছে। কন্যা রাজি থাকলে বলেন কবুল। অদিতির পুরো গা যেন কেঁপে উঠল। অদিতির মনে হচ্ছে ওর হৃৎপিণ্ড বাইরে আসবে বুকে চিরে। এতটাই জোরে লাফাচ্ছে সেটা মুখ থেকে শব্দই বেরোচ্ছে না। আর হাত কাঁপছে। তৃণা ওর কাঁপতে থাকা হাতটা চেপে ধরে অদিতি চোখের জল ছেড়ে দিল। ফাহিমা বড্ড নরম গলায় বললেন, কবুল বলো মা। অদিতি দুবার জোরে জোরে শ্বাস নিল। তারপর নিচু গলায় ধীরে ধীরে বলল, কবুল। আলহামদুলিল্লাহ। কাজী সশব্দে বললেন, সাইন করতে বলা হয়েছে অদিতিকে। অদিতি কলম হাতে বসে আছে। চোখের সামনে ভাসছে কাবিননামায় লেখা ধ্রুব ইয়ামিন অদিতি হায়াত নামটা। ঢোক গিলে তাকালো আবার অদিতি। চোখ থেকে কাবিননামার উপরে এক ফোঁটা জল পড়ল। অদিতি ধীর হাতে নিজের নামটা স্বাক্ষর করে দিল বধূর জায়গায়। তোফাজ্জল এতক্ষণে যেন স্বস্তির শ্বাস ফেললেন। কাজী চলে গেলেন ধ্রুবর কাছে। অদিতি কাজী যেতেই অদিতি ফুপিয়ে কেঁদে উঠল। ফাহিমা দু হাতে অস্থির অদিতিকে আগলে নিলেন। অদিতি মায়ের বুকে মুখ গুজে কেঁদে যায় ফুপিয়ে। এখন থেকে ওর স্বামী ধ্রুবকে নিয়ে আর কোনো সংশয় নেই অদিতির। আর কেউ অদিতিকে কলঙ্কিনী বলবে না। আর কেউ অদিতি ধ্রুবর সম্পর্কে আঙুল তুলবে না। অদিতি ধ্রুবকে নিয়ে খোলা রাস্তায় হাঁটলে কেউ বাঁকা চোখে দেখবে না। খুশিতে মরতে ইচ্ছে করছে ওর। ধ্রুব কবুল বলেছে। ও কবুল বলার সাথে সাথে ইমন ঝাঁপিয়ে পড়ল, ধরল ধ্রুবকে। ধ্রুব নিষ্পাণ হয়ে তাকিয়ে আছে নিজেদের কাবিননামার দিকে। সেখানে বড় বড় অক্ষরে লেখা ধ্রুবর পাশে অদিতির নামটুকু। কাজী সাইন করার জন্য কাবিননামা ধ্রুবর হাতে দিলেন। ধ্রুবর হাতে কলম, ওর নামের পাশে অদিতির নামের স্বাক্ষর। ধ্রুব কম্পিত হাতে সেই স্বাক্ষরটুকু ছুঁয়ে দেখে বুকটা এত ব্যাপরোয়া গতিতে ছুটছে কেন। ধ্রুব কালাম টেনে খসখসে আওয়াজ স্বাক্ষর করে দিল অদিতির নামের পাশের জায়গায়। রাতে মেহমানদের খাবারের সময়টুকুতে অদিতির শোবার ঘরটায় বাসর সাজানো হয়েছে। অদিতিকে তখন অন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। ত্রিনা অদিতিকে হালকা সাজিয়ে দিলেন। চোখে কাজল, ঠোঁটে হালকা রেড লিপস্টিক, ব্যাস এটুকুই। গলায় চিকন চেন রয়ে গেছে, বেনারসিও এখনো গায়ে। ত্রিনা সাজানো শেষে অদিতির কাঁধে থুতনি রেখে ওকে জড়িয়ে ধরে আয়নায় ওর দিকে তাকায়। হেসে মজা করে বলে, ধ্রুব কিন্তু সাজগোজ তেমন একটা পছন্দ করে না, মানে বাড়ি মেকআপ আর কি। ওর বাবাও তেমন, কিন্তু আমি মেকআপ করি নিজের মর্জিতে। এক্ষেত্রে সৌরভের মতো আমার বেলায় খাটে না। তবে আশা করি তুমি আমার মতো নয়। ধ্রুব যা বলে আমার কাছে মনে হয় তুমি সেটাই মানো, রাইট? অদিতি লজ্জায় মাথাটা নামিয়ে নিল। টিনা হেসে সরে গেল। একটা চেয়ার টেনে বসে অদিতির দিকে চেয়ে বলল, আমি ওর সৎ মা হলেও ধ্রুবর ব্যাপারে আমি অনেক কিছুই জানি। সবটাই ওর বাবার জন্য। সেই জ্ঞান থেকে বলি, ধ্রুব বাসর ঘরে ঢোকার জন্য অস্থির হয়ে আছে, খবর নিয়ে এলাম আমি। অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তেই। আজ ওরা একসঙ্গে এক ঘরে এক বেডে শোবে। ধ্রুব এমনিতেও যা অসভ্য, আজ কিভাবে সামলাবে নিজেকে। অদিতির সেসব ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে বারবার। ও পুনরায় আয়নায় নিজের দিকে তাকালো। সারা অঙ্গে বেনারসিটা অলঙ্কার যেন স্পষ্ট বলে দিচ্ছে, আমি অদিতি হায়াত, দ্য ওয়াইফ অফ ধ্রুব ইয়ামিন। ধ্রুবকে মেহমানদারি করে খাওয়ানো হচ্ছে। বাড়ির নতুন জামাই এর মেহমানদারির কোনো কমতি রাখেননি তোফাজ্জল। মেয়ের বিয়েতে সবটুকু জান যেন হাজির তার। ওদিকে খাবার টেবিলে বসে সৌরভ আর তোফাজ্জলের গল্পই যেন শেষ হচ্ছে না আজ। সৌরভ বলে যাচ্ছেন কিছুদিন আগের কেসের আত্মপান্ত, কেমন করে বিরোধী দলের এক চক্রান্তে ফেসে গিয়েছিলেন সৌরভ। তোফাজ্জল শুনে যাচ্ছেন নীরব শ্রোতার মতো করে সবটুকু কথা। সৌরভের কথার মধ্যেই বারবার আর চোখে তোফাজ্জল ধ্রুবর দিকে তাকাচ্ছেন। সৌরভ যা বলেছে এতেও তাতে তোফাজ্জল এক প্রকার বাধ্য হয়েছেন পাত্রপক্ষকে কল করে মানা করে ধ্রুবর সঙ্গে বিয়েটা দিতে। ধ্রুব ইয়ামিন কথাবার্তায় কেমন গম্ভীর, কাঠখট্টা, লম্বায় ওনার মেয়ের থেকে অনেক উঁচুই তোফাজ্জল ভাবেন। কতটা চতুর হলে সৌরভ এমন একটা ফোন দিয়ে আঁকতে পারে। ধ্রুব জেন জানবে, হয়তোবা বাবার ওপর খুশি না হয়ে উল্টো রাগি দেখাবে। ওসব কথা থাক, আজ বিয়েটা তো হয়ে গেছে, বাপ ছেলে শান্তি থাকুক এবার। ওদিকে ওদের গল্পের কারণে ধ্রুব ওর বন্ধুরা বড়ই বিরক্ত। কানের পোকা অবধি এরা নাড়িয়ে দিচ্ছে। ওদিকে বাসর ঘরে ঢোকার জন্য ধ্রুবর প্রাণ যায় যায় অবস্থা। এখন অবধি বউ সাজে অদিতিকে দেখা হয়নি। শক্ত করে ওই মেয়েটাকে জড়িয়ে ধরার জন্য
হাত নিষ্পিস করছে রীতিমতো। ধ্রুব দ্রুত খাবার খাওয়া শেষ করছে, বড় বড় লোকমা তুলছে পোলাওয়ে। ইমন পাশে বসা ছিল, আর চোখে সেটা দেখেও কিছুটা ঝুঁকে ধ্রুবর কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ভাই আস্তে, নির্লজ্জের মতো কাজ করিস না। তোর শ্বশুর বরাবর তোর দিকেই কিন্তু তাকাচ্ছেন। ওনার মেয়ে হয় ভাই তোর বউটা। ধ্রুব সেটা শুনে খাওয়া থামিয়ে আর চোখে তোফাজ্জলের দিকে তাকালো। তোফাজ্জল ওর দিকেই চেয়ে আছে। ধ্রুব তাকাতে উনি চোখ সরিয়ে নিলে। ধ্রুব এটা দেখে মুহূর্তে অতিমাত্রায় ভদ্র হয়ে গেল। আস্তে করে ভদ্র ছেলেটির ন্যায় আস্তে করে বিরিয়ানি মাখতে লাগলো হাতে। যেন এ তল্লাটে তোফাজ্জল হায়াতের জামাতার মতো কোনো ভদ্র ছেলে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। অতপর 1000 বছর অপেক্ষার শেষে বাসর রাতে ধ্রুব যখন নিয়ম শেষে রোমে ঢুকে, অদিতি তখন লজ্জায় অস্বস্তিতে মূর্ছা যাবার পথে গুটিসুটি মেরে পালঙের ওপর বসে আছে। ধ্রুব রুমে ঢুকে সিটকিনি তুলে দিতেই অদিতি আর চোখে তাকালো। ধ্রুব সাদা রঙের শেরওয়ানি পরেছে আজ। শেরওয়ানির হাতাটাও আজ ফোল্ড করে কোনোই অবধি তুলে রাখা। বুকের ওপরের দুটো বোতাম রুমে ঢুকেই খুলে দিয়েছে ধ্রুব। এভাবেই কি অসম্ভব হ্যান্ডসাম লাগছে ওকে। অদিতি নির্লজ্জের মতো তাকিয়ে রইল। ধ্রুব সিটকিনি আটকে ওভাবে দরজায় হেলান দিয়ে কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফুলে সজ্জিত বিছানায় বসে থাকা তার বধূ অদিতির দিকে। অদিতি ওই দৃষ্টিতে কুঁকড়ে গেল যেন। বহু লজ্জায় সংকোচ ঠেলে ধীর পায়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে সালাম করবে বলে, কিন্তু উঠে দাঁড়াতেই ধ্রুব এক দৌড়ে এসে আচমকা অদিতিকে জড়িয়ে ধরল। রীতিমতো চমকে উঠল অদিতি। আচমকা টাল সামলাতে না পেরে দুপা পিছিয়েও গেল। বিছানার উপর পড়তে পড়তে গিয়ে বাঁচল। ধ্রুব অদিতির ঘাড়ে ছোট চুমু খেয়ে অনেকটাই শক্ত করে মেয়েটার পিঠ চেপে নিজের সঙ্গে মিশিয়ে নিল। অতটা শক্ত বাঁধনে অদিতির কষ্ট হলো, ব্যথাও হলো। তবুও দুহাতে আগলে নিল নিজের অতি আকাঙ্ক্ষিত স্বামীটিকে। দুহাতে ধ্রুবর পিঠ জড়িয়ে ধরতেই কাঁধে জলের অনুভব পেল। ধ্রুব কাঁদছে। অদিতি জমে গেল যেন। ও অস্ফুট বলার চেষ্টা করলো, ধ্রুব আপনি কাঁদছেন? বলা শেষ করার আগেই ধ্রুব আবারও আগের চেয়ে আরও শক্ত করে অদিতির পিঠ চেপে ধরে মিশিয়ে নিল নিজের বুকের ভেতর, যেন মেয়েটাকে পিষে ফেলতে চাইছে নিজের মধ্যে। অদিতি বলে ঘুমিয়ে উঠল। ধ্রুব এখন নিজের মধ্যে নেই। বহু সাধনার পরে সে অদিতিকে পেয়েছে। নিজের বুকের মধ্যে বয়ে চলা ঝড় কিছুতেই আজ শান্ত হচ্ছে না। অদিতিকে পেয়েছেও, এখন অদিতিকে হারিয়ে ফেলার ভয় আর তার থাকবে না। কেউ অদিতিকে ধ্রুব থেকে কেড়ে নিতে পারবে না। ব্রেকআপের ভয় পেতে হবে না ধ্রুবর প্রতিনিয়ত। অদিতি ওর শুধু এবং শুধুমাত্রই ধ্রুব ইয়ামিনের। এই খুশি, এই আনন্দ কাকে বোঝাবে ধ্রুব? কাকে বলবে যে ধ্রুবর বুকের ভেতরে কি বইছে, কোন আনন্দে ছটফট করছে ওর হৃদয়? ধ্রুব অদিতির ঘাড়ে চুমু খেয়ে বুঝিয়ে দিল ওই ব্যাপরোয়া ছটফটে অনুভূতিটুকু। লজ্জায় শিহরণে চোখ বুঝে ঘাড় সংকুচিত করে ফেলল অদিতি। ধ্রুব অনেকক্ষণ পরে সরে গেল। ওর চোখ দুটো ভয়াবহ লাল হয়ে আছে, যেন অনেক কেঁদে এসেছে। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর মুখপানে। ধ্রুব চোখ ডলছে অন্যদিকে চেয়ে। দেখাতে চাইছে না অদিতিকে নিজের কান্না। অদিতি শুধু চেয়েই রইল, কিছু বলার ভাষা নেই ওর। ধ্রুব তাকালো অদিতির সরল মুখটার দিকে, চেয়ে কম্পিত গলায় স্রেফ বলল, ফ্রম নাও উই আর ম্যারিড রাইট? অদিতি শুধু মাথা হেলালো। ধ্রুবর পাগলামি দেখতে লাগলো নিঃশব্দে। ধ্রুব হাসার চেষ্টা করলো, ওর চোখ তখনও টলমলে। ধ্রুবর খসখসে কপাল, ওর ঝাঁকড়া চুল আজ হঠাৎ করে বড্ড টানছিল অদিতিকে। অদিতির বহুকালের ইচ্ছে ধ্রুবর কপালে চুমু খাওয়ার। যখনই ধ্রুব ওর সামনে হেলমেট খুলত, ওর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়তো কপালে। ওই সময়টাই অদিতির ইচ্ছে হতো চুমু খেতে ওই কপালে। তারপর যখন ধ্রুব হাসার সময় ওর সামনে কপালের এক পাশ চুলকাতে থাকে, অদিতি তখনও ইচ্ছে মতো গাল চেপে ওই ছেলেটার কপালে ঠোঁট বসাক। এতদিন অদিতি নিজেকে আটকেছে, আজও কি আটকানো লাগবে নিজেকে? লজ্জায় কি এ জীবনে ধ্রুবকে বলা হবে? ধ্রুব, আমাকে কি আপনার কপালে একটা চুমু খেতে দেবেন? শুধু একটা চুমু। মিসেস ধ্রুব ইয়ামিনের সে কথা মুখ ফুটে বলাও লাগলো না। হয়তো মিস্টার ধ্রুব ইয়ামিন সেটা বুঝলেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে নিজের কপালে গিয়ে দিল। স্বাভাবিক গলায় বলল, ওয়ানা কিস মি, এ ফরহেড কিস? অদিতি তাকিয়ে রইল। ঢোক গিরে লজ্জায় এগোচ্ছে না, মাথাটা নামিয়ে নিল। ধ্রুব তারা দেখিয়ে আবার বলল, বি ফাস্ট, কিসিং হারাম নয় আমাদের জন্য, সো কিস মি মিসেস ধ্রুব। অদিতি তাকালো মাথা তুলে। ধ্রুব চোখ বুঝে নিচু হয়ে মুখ বাড়িয়ে রেখেছে ওর দিকে। অদিতির লজ্জায় হাসি আসছে,
তবুও নিজের লজ্জাগুলোকে একপেশে করে মুখ বাড়িয়ে আলতো করে চুমু হলো ধ্রুবর কপালে। ধ্রুব আবেশে চোখ বুঝে ফেলল। ওর এত শান্তি লাগছে কেন? অদিতির নিজ থেকে করা এটাই প্রথম চিমু, তাই বোধহয় ওইটুকুতে ধ্রুব ইয়ামিনের পোষালো না। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির কোমর চেপে ওকে নিজের দিকে আরও টেনে আনলো। শ্বাস আটকে এলো এতেই ওর বধূর। ধ্রুব সেসব তোয়াক্কা করল না, বরং চোখ বুঝে কণ্ঠে প্রবল ঘোর নিয়ে বলল, ফিল আসেনি, প্লিজ মোর ডিপলি। অদিতির কোমরে দুহাত রাখা ধ্রুবর, ওর দিকে নিচু হয়ে বাড়িয়ে রাখা ধ্রুবর মুখ। অদিতির এবার কি হলো? নিজেই নিজের লজ্জাগুলোকে গলা টিপে মেরে দুহাতে ধ্রুবর রুক্ষ খোঁচা খসখসে গাল চেপে ধরল। তারপর মুখ বাড়িয়ে ঠোঁট রীতিমতো দাবিয়ে দিল ধ্রুবর কপালে। ধ্রুব বড় করে এক শ্বাস টেনে নিয়ে চোখ বুঝে নিল। বাহিরে ঝড়ো বাতাস জানালা ডিঙিয়ে ঘরের ভেতরটায় বইছে। বইয়ে এই আবহাওয়া অদিতি হঠাৎ ধ্রুবকে এত কাছে পেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। কপাল থেকে ঠোঁট সরিয়ে দুহাতে ধ্রুবর মুখ শক্ত করে চেপে ধরে ধ্রুবর সঙ্গে মিশে গেল। ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতি আজ ওই তাকানোতে লজ্জা পেল না, বরং মুখ এগিয়ে পাগলের মতো চুমু খেলে ওর পুরো মুখ জুড়ে, নাকে, দুগালে, কানের লতিতে, তারপর ঠোঁটের কিনারা এসে থেমে দুহাতে ধ্রুবর গলা চেপে ধরে রাখা অবস্থাতেই ডুকরে কেঁদে ফেলল অদিতি। ধ্রুব এতক্ষণ চোখ দুটো বুঝে অদিতির নিচ থেকে করা চুমুগুলো উপভোগ করছিল। এমন সময় অদিতির কান্নার শব্দেও ফুটে গেল। অদিতি ধ্রুবর কপালে কপাল ঠেকিয়ে কেঁদেই যাচ্ছে। ধ্রুব দুহাতে ওকে বুকের ভেতর আগলে নিল। হুশ, ডোন্ট ক্রাই, ধ্রুব ইজ ইয়োর্স টোটালি কমপ্লিটলি। এই অদিতি, চোখ খুলো, দেখো আমরা বাসর ঘরে। বিশ্বাস হচ্ছে না এখনো? অদিতি তবু কেঁদেই যাচ্ছে। ধ্রুব ওকে দুহাতে পাঁচা করে তুলে নিল। কোলে তোলার সময় ধ্রুবর হঠাৎ মনে পড়ল ভার্সিটির একটা দিনের কথা। তখন ধ্রুব নিজেকে আটকে রেখেছিল অদিতির প্রতি ফল করা থেকে। তারপর ঘটে একটা কাণ্ড। অসুস্থ অদিতি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ভার্সিটিতে। কী দিন ছিল সেসব! অদিতি যখন ধ্রুবর শেরওয়ানি মুষ্টিতে পেঁচিয়ে ধরল, ধ্যান ফিরল ধ্রুবর। ধ্রুব অদিতিকে বুকে আগলে বিছানায় শুইয়ে দিল। অদিতি তখনও ওর গলা ছাড়েনি। ধ্রুব ওর অর্ধেক শরীর ছেড়ে দিল অদিতির গায়ের উপর। তারপর মেয়েটার চুল গুছিয়ে দিতে দিতে বলল, হুশ অদিতি, থামো প্লিজ, বাইরে আওয়াজ যাবে। কাঁদছো কেন? আমি তোমার সামনেই। লুক, ইউ আর মাই ওয়াইফ, মাই বিলাভড ওয়াইফ। নিজেকে দেখো, বিয়ের সাজে তুমি। অ্যান্ড লুক অ্যাট মি, আমি শেরওয়ানি পরে আছি, ইয়োর ফেভারিট কালার হোয়াইট। ধ্রুব অনেকক্ষণ বোঝালো। তারপর অদিতির কান্না থামলো অবশেষে। সেই অনেকক্ষণ পর ধ্রুব ওর কান্নার শব্দ থামতে দেখে আলগোছে ওর ভেজা চোখের উপর চুমুকে বলল, ফিলিং বেটার? অদিতি ভেজা চোখে মাথা নাড়ালো। ধ্রুব মেয়েটার টলমলে চোখ, রক্তিম নাক, ভেজা গাল দেখতে দেখতেই হঠাৎ থামলো। অদিতি তখনও ধ্রুবর গলা জড়িয়ে ধরেছে। ধ্রুব এবার আধার রাতে ন্যায় ফিসফিসিয়ে বলল, ক্যান আই হ্যাভ ইউ? অদিতি তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ধ্রুবর দুই চোখ অদিতির চোখে, তারপর নাকে, তারপর ঠোঁটে এসে থামলো। সর্বনাশ ঠিক তখনই ঘটল। ধ্রুবর এখন নিজেকে বড্ড তৃষ্ণার্ত মনে হচ্ছে। ওর চোখ তখন অদিতির ঠোঁটের দিকে তাক করা। ফিসফিসিয়ে আবার বলল, ক্যান আই কিস ইউ নাও? অদিতির ঠোক কেড়ে জোরে নিঃশ্বাস টানলো। ধ্রুব ঘোরের মধ্যে চলে গেছে। ও ধীরে ধীরে সময় নিয়ে অদিতির ঠোঁটের দিকে এগোচ্ছে। ঠোঁটে ঠোঁট মিলবে তখন অদিতি ধীর গলায় ডাকলো, ধ্রুব। ধ্রুব ঘুরে তখনও ঠোঁটের দিকে এগোতে এগোতে জবাব এলো তার। অদিতি ফাঁকা ঢোক গিরে বলল, এখন না এসব। ধ্রুব শুনছে না যেন, ওর নেশা লেগে গেছে। ঘুরে মাথাটা আর নিজের নিয়ন্ত্রণে নেই। দুজনের হৃদস্পন্দন এতই দ্রুত আর সশব্দে ছুটছে যে একজন আরেকজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। তারপর ঠোঁটে ঠোঁট যখন প্রায় ছুঁই ছুঁই, তখন অদিতি ধ্রুবর ঠোঁট ডান হাত চেপে ধরল। বাধা পেয়ে চোখ খুলে তাকালো ধ্রুব ওর চোখের দিকে। অদিতি কম্পিত গলায় নিচু স্বরে ফিস ফিসালো, এ ঘরে না এসব। মানে আপনি যা চাইছেন সেসব আপনার বাড়িতে, আপনার রুমে সব কিছু আমাদের মতো আয়োজন করে। ধ্রুবর ঠোঁট অদিতির হাত চেপে ধরা। এমন অবস্থাতেই ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতির ভয়ার্থ ঘরমাক্ত চেহারা দেখে ধ্রুব আলতো করে ডান হাতের তালুতে চুমু খেতেই অদিতির ওর ঠোঁট থেকে হাত সরিয়ে দিল। ধ্রুব সামান্য হেসে দুষ্টু ইঙ্গিত করে বলল, ওয়ানা ট্রাই ইট ইন এ পারফেক্ট প্লেস? অদিতি লজ্জায় পেল, তবুও মাথাটা নিচু করে বলল, ধ্রুব অন্য পাশে মুখ ঘুরিয়ে সামান্য হেসে তারপর আবারও ফিরে তাকালো অদিতির দিকে।
নিশারও চোখ দুটো ওর পেটানো দেহের নিচে পড়ে থাকা অদিতির ঠোঁটের দিকে রেখে ওর সফট ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে চূড়ান্ত ফিস ফিস করে বলল, অ্যাটলিস্ট ওয়ান লিপ কিস প্লিজ। অদিতি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ধ্রুব যা বোঝার বুঝে গেল। ও এক দীর্ঘশ্বাস ফেলে অদিতির ওপর থেকে সরে যেতে নিলে হুট করেই অদিতি ধ্রুব শেরওয়ানির গলার চেপে ধরে আটকে দিল। ধ্রুব বাধা পেয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো। অদিতির চোখ দুটো নামানো, সেভাবেই দু আঙ্গুলের মুষ্টিতে খামচে ধরে আছে ধ্রুবর শেরওয়ানি। ধ্রুব মাথা ঘুরিয়ে অদিতির শেরওয়ানি চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আবার অদিতির দিকে ভ্রু উঁচিয়ে তাকালো। অদিতি চুপ করে আছে, ওর নিঃশ্বাস এলোমেলো। ধ্রুব অদিতির ওপর আবার শুয়ে ভ্রু উঁচালো। আমি সবসময় সাইলেন্স টক বুঝি না অদিতি, ক্যান ইউ এক্সপ্লেইন? বলেই শেরওয়ানি থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের হাত চেপে ধরে বলল, ক্যান ইউ এক্সপ্লেইন এটার মানে এক্স্যাক্টলি কি? অদিতি ঢোক গিলে মাথাটা সেভাবেই নামিয়ে অন্য পাশে সরিয়ে ফেলল। ঠোঁটে ঠোঁট চেপে অস্থির শ্বাস ফেলছে, মুখ ফুটে বলতেও পারছে না কিছু। ধ্রুব ধৈর্য দেখালো, আবার জিজ্ঞেস করলো, সরে যাব না কিস করব, কোনটা? অদিতি অন্য পাশে চেয়েছিল। ধ্রুব ওর থুতনি চেপে ওর মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে আবার ভ্রু উচালো। অদিতি ওই প্রশ্নের উত্তরে অস্ফুট স্বরে কাঁপা কাঁপা গলায় বলল, কি? বলার সাথে সাথে ধ্রুবর খসখসে পুরুষারি ঠোঁট চেপে ধরল অদিতির নরম মেয়েরই ঠোঁট। অদিতি চমকে উঠে বড় বড় চোখ করে তাকালো। ধ্রুব চোখ দুটো বুঝে দু হাতে অদিতির গাল চেপে ধরে রেখেছে। তখন অনুভূতির আচরের জখম যখন একের পর এক নিজের ওষ্ঠপটে পাচ্ছিল, আবেশে অদিতির চোখ দুটো ধীরে ধীরে বুঝে এলো। খামচে ধরল ধ্রুবর বুকের কাছে শেরওয়ানি, মুষ্টিতে পুড়ে মুষ্টে ধরল সেই অংশ। মাথায় আপাতত দুজনের কিছুই নেই। ধ্রুবর অস্থির স্পর্শ, গালে স্পর্শ করা ওর গরম হাত, সবটাই অদিতির পুরো সত্তা ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে দিচ্ছে। ধ্রুবর এক হাত গলা থেকে নেমে অদিতির কোমর ছুঁড়ো, নিঃশ্বাস আটকে এলো যেন অদিতির। ধ্রুব চুমু খাওয়া অবস্থাতেই কোমর থেকে এক হাতেই শাড়ির কোমরের সেফটিপিন খুলে ফেলে দিল বিছানার ওপাশে। কোমরের শাড়ি সরে গিয়ে উন্মুক্ত হলো প্রথমবারের মতো অদিতির গায়ের নিষিদ্ধ কোনো অংশ। ধ্রুব সেই নিষিদ্ধ অংশে হাত ছুঁয়ে দিচ্ছে বেলাজে অবনীরায়। অদিতি হাঁপিয়ে উঠছে। প্রথম চুমু, জীবনের প্রথম চুমু ব্যাপারটা অদিতি নিজের প্রেমিকের সাথেই আস্বাদন করলো। ধ্রুব নিজের তৃপ্তিটুকু মিটিয়ে আস্তে করে সরে গেল। অদিতির চোখ দুটো তখনও বন্ধ রাখা, হাঁপাচ্ছেও, ঠোঁটে জখম রক্তি। ধ্রুবর ঠোঁটের চোখে তখনও প্রবল নেশা। ও সেইভাবে অদিতির বন্ধ দু চোখের পাতার দিকে চেয়ে ফিস ফিস করে বলল, মাই ফার্স্ট কিস উইথ ইউ, আই হ্যাভ গিভেন মাই বেস্ট, ইজ ইট গুড মিসেস ধ্রুব? অদিতির লজ্জায় চোখ খুলে মুখ ঘুরিয়ে ফেলল। অন্যদিকে চেয়ে আছে শ্বাস প্রশ্বাস অস্থির, চূড়ান্ত অশান্ত। ধ্রুব অদিতির থুতনি চেপে আবার নিজের দিকে ঘুরিয়ে নিল। মেয়েটা চোখ তুলে তাকানোর সাহসটুকু করতে পারছে না সামান্য চুমুর পর। ধ্রুব অদিতির চুল গুছিয়ে দিল, তারপর ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে বলল, আমার উত্তরটা? অদিতি বড় শ্বাস ফেলল, মাথা নাড়ালো আস্তে করে। ধ্রুবর এতটুকুতে পোষালো না, বলল, ইউজ ইয়োর ওয়ার্ডস। অদিতি অনেকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, কি হারিয়ে গেছিলাম মনে হচ্ছিল। ধ্রুব নিঃশব্দে হেসে ফেলল। অদিতি ওই হাসির শব্দে যেন আরও লজ্জায় পড়ে গেল। মুখ ঘুরিয়ে বালিশে মুখ গুজে চোখ খিঁচে ফেলল। ধ্রুব হেসে বালিশে মাথা রাখল। বালিশে মাথা রেখে তারপর অদিতিকে সেভাবেই দেখতে লাগলো। অদিতি আর একবারের জন্য এদিকে তাকাচ্ছে না। ধ্রুব এবার আর মেয়েটাকে আর লজ্জা দিল না, আলতো করে দুটো হাত বাড়িয়ে বলল, বুকে আসো। অদিতি এলো না লজ্জায়। ধ্রুব এই নাজুক মেয়েকে নিয়ে করবেটা কি? সামান্য ছোঁয়াতেই এত অস্থির, এত লজ্জা। ধ্রুব এবার অধৈর্য হয়ে নিজেই হাত টেনে অদিতিকে বুকের ভেতর নিয়ে নিল। অদিতি ধ্রুবর বুকে মাথা রাখলো। ধ্রুব ওর এলোমেলো চুল গুছিয়ে দিতে দিতে বলল, মেবি আমাদের চেঞ্জ করা উচিত, আমি শার্ট প্যান্ট তো আনিনি। অদিতি এবার উঠে বসল, পাক্কা গিন্নির ন্যায় দায়িত্ব নিয়ে বলল, আব্বা এখানে রেখেছেন, আমার রুমেই রাখা, বের করে দেই। ধ্রুব ভ্রু বাঁকালো। এতক্ষণে এই মেয়ের কথা ফুটেছে, ধ্রুব আর লজ্জা দিল না, নিজে উঠে বসে বলল, ইয়া প্লিজ, চুলকাচ্ছে এই ড্রেসে। অদিতি নিজের শাড়ি সামনে নেমে দাঁড়ালো বিছানা থেকে, খুঁজে ধ্রুবর জন্য শার্ট জিন্স বের করে দিল, সদ্য কিনে আনা তোয়ারেও দিল। ধ্রুব সেসব হাতে নিয়ে বলল, তুমি শাওয়ার নেবে? অদিতি উত্তর দিল, আপনি করে আসুন আগে। ধ্রুবর ইচ্ছে হলো বলতে একসঙ্গে শাওয়ার নিলে কি প্রবলেম, কিন্তু বলা হলো না। আর সবে বিয়ে হয়েছে, যে মেয়ে ওকে কাল অব্দি হাত ধরা ছাড়া আর কিছু করতে দেয়নি,
সেই অদিতি ওর সঙ্গে এসব ব্যাপারে সহজ হতে সময় লাগবে, কিন্তু ধ্রুব ছেড়ে দিবে না। সময় যা দেওয়ার দিবে, তবে যেদিন সময় ফুরাবে সেদিন ধ্রুব নিজের সমস্ত পেখিয়ারি ভাবনাগুলো তুলে ধরবে অদিতির কাছে। বউ ওর, হক তো আছে ধ্রুবর। ধ্রুব চুপচাপ তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। অদিতি ততক্ষণে যা মেকআপ ছিল মুছে ফেলেছে, চুলের কিছু ক্লিপ ছিল খুলে চুল খোপা করেছে। ধ্রুব ততক্ষণে বেরিয়েছে অদিতির রুমে, তার ওয়াশরুম থেকে শার্ট প্যান্ট পরেই বেরিয়েছে। ধ্রুব বেরিয়ে আসতেই অদিতি নিজের তোয়ালে নিয়ে ছুটল। ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। আয়নার নিজেই নিজেকে দেখে আজ যেন চিনতে পারছে না ধ্রুব। ধ্রুবকে দেখতে আজ হঠাৎই যেন অন্যরকম লাগছে। ধ্রুব ভ্রু কুঁচকে আয়নায় তাকালো। পরপর নিজেকে ভালো করে দেখতে দেখতে বিড়বিড় করলো, ইয়া দ্য ধ্রুব ইয়ামিন ফ্রম নাও এ ম্যারিড গাই। বলে নিজেই হাসল ধ্রুব। তারপর পেছন ঘুরে নিজেদের নিউলি ওয়েডেড বাসর সাজানো বেডের দিকে তাকালো। গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা, ফুল দিয়ে সাজানো পুরো বেড। ধ্রুবর পুরুষালী বুকটা আবার ধক করে উঠল। বেডের পাশে তখন ওর ফোনের মেসেজ টোন বাজছে। ধ্রুব এগিয়ে গিয়ে ফোন তুলল। স্ক্রিন অন করতে ইমনের অনেকগুলো মেসেজ। লাস্ট 3টা মেসেজ পড়ল ধ্রুব। মাম্মা বাসর নাইট কেমন যায়? পরে আরও একটা মেসেজ, ভাই প্রথম রাতে বেড়াল মারতে হয় জানি, বাট অদিতির বেলায় এই কাজ ভুলেও করিস না। এই মেয়ে অক্কা যাবে ফর শিওর। পরে আরও একটা মেসেজ, তোর পকেট চেক করছি, কিছু একটা দিয়েছি আমি, মেবি কাজে লাগবে তোর। ধ্রুব ভ্রু কুচকে গেল, কি দিয়েছে এই ছাগলটা? ও আগ্রহ নিয়ে এগিয়ে গিয়ে শেরওয়ানির পকেট দেখলো। যা দেখলো পর মুহূর্তে চূড়ান্ত বিরক্তিতে ভ্রু কুচকে গেল ওর। মুখ থেকে ইমনের জন্য দুটো গাড়িও বের হয়ে গেল আপনা আপনি। ঠিক তখনই অদিতির বাথরুমের দরজা খোলার আওয়াজ পেতেই ধ্রুব ব্যস্ত হাতে দ্রুত সেটা আবার পকেটেই রেখে দিল। ধ্রুব ইয়ামিন এই প্রথম ভয় পেল সম্ভবত। ধ্রুব শেরওয়ানির আবার জায়গায় রেখে দিল। ধ্রুবকে শেরওয়ানি নিয়ে ব্যস্ত হতে দেখে অদিতি নিজের ভেজা চুল গামছায় ঝাড়তে ঝাড়তে বলল, ওটা রেখে দিন, ও বাড়ি গিয়ে আমি ধুয়ে দিব। ধ্রুব হাসার চেষ্টা করলো। অদিতি চুল ঝাড়ছে, পরনে একটা সুতির শাড়ি যার ব্লাউজের পেছনের দিকটা অনেকটাই ভেজা। আজও কোমরের কাছের শাড়িতে সেফটি পিন আটকে কোমর ঢেকে দেওয়া। আশ্চর্য হয় ধ্রুব, এখন ধ্রুব ওর হাজবেন্ড, এখন এত ঢেকে চলার কি আছে? চুমুর সময়টা একটু আগে এই সেফটি পিন খুলে ফেলে দিল ধ্রুব। এই ইশারাটুকু কি বোঝেনি এই মেয়ে? ধ্রুব ধীর পায়ে এগিয়ে গিয়ে আলতো করে অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখল। অদিতি চমকে উঠেই সামনে ঝুঁকে গেল। ধ্রুব ওর ঘাড়ে নাক ঘষতে ঘষতে দু হাতে অদিতির কোমরে দুপাশ থেকে ধীর ভঙ্গিতে সেফটি পিন খুলে দিল। উন্মুক্ত হলো আবার অদিতির গায়ের নিষিদ্ধ অংশ। ধ্রুব টেবিলের উপর সেফটি পিন রেখে দু হাতে ওই উন্মুক্ত অংশটুকু চেপে ধরে গম্ভীর গলায় বলল, বয়ফ্রেন্ড ছিলাম যখন তখন এসব হয়তোবা টলারেবল ছিল, বাট নট নাও। অদিতি লজ্জা পেল ভীষণ। ও অস্ফুট স্বরে বলার চেষ্টা করল, অভ্যাস পাল্টাতে হবে। ধ্রুব সহজ উত্তর। অদিতির চুল ছড়িয়ে আছে পুরো ঘাড় ছুঁড়ে। ধ্রুব আলতো হাতে অদিতির সবগুলো চুল ঘাড় ছুঁয়ে ছুঁয়ে সেখান থেকে সরিয়ে কাঁধে এনে ফেলল। অদিতি জমে গেল শিরশিরে অনুভূতি, মেরুদণ্ড দিয়ে বয়ে গেল যেন। দু হাতে শাড়ির খাজ চেপে ধীরে স্থির হয়ে গেল প্রায়। ধ্রুব আয়নায় তাকালো নিজেদের দিকে, তারপর বলল, শুনেছি ফার্স্ট নাইটে হাজবেন্ডের গিফট দিতে হয়। আমি তো মোহরানা দিয়েছি আঙ্কেলের কাছে। তারপর ইমন বলল স্পেশাল কিছু দেওয়া জরুরি। কি চাই তোমার? অদিতি আয়নায় নিজেদের দিকে তাকালো। ধ্রুব প্রশ্নবোধক চোখে অদিতির দিকে আয়নায় তাকিয়ে আছে। অদিতি ধ্রুবর ওই সরু নেশালো চোখ দুটোর দিকে চেয়ে টলমলো চোখে কাঁপা কাঁপা গলায় স্রেফ বলল, এটা ধ্রুব ইয়ামিন, ব্যাস এইটুকুই চাই এক জীবনে। বিবাহিত জীবনের প্রথম রাতটি ধ্রুব অদিতির বড্ড দীর্ঘ কাটল। শ্বশুর বাড়িতে থাকায় বেচারা ধ্রুবর কপালে সেই দিন আর বাসর জোটেনি। তার অপর সকাল সকাল ইফাজ দরজায় ধাক্কাচ্ছে। ধ্রুব অদিতি ঘুমিয়েছে ফজরের প্রায় অনেক পরে। বরাবরই সকালের ঘুমটা অদিতির আগে ভাঙে। শরীরে স্ট্রেচ করে ঘুম ঘুম চোখে আবার সবার আগে নিজের দিকে একবার তাকালো। পরনের সুতির শাড়ির আঁচল গায়ে নেই। ওটা শরীর থেকে সরে গিয়ে আরামে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। শরীরে অজস্র ক্লান্ত, মাথাটা ভারী লাগছে। শরীরের এই ক্লান্তটুকু বুঝিয়ে দিচ্ছে সারা রাত ওদের এক ফোঁটাও ঘুম হয়নি। ধ্রুব ঘুম থেকে ওঠার আগেই সতর্ক ভঙ্গিতে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দ্রুত উঠে বসে গেল। হামি তুলে পাশে তাকাতেই দেখে ধ্রুব ওপাশে মুখ ঘুরিয়ে উদম গায়ে বালিশে পুরো নাক মুখ গুজে ঘুমাচ্ছে।
পিঠের খাজে শ্বাস নেওয়ার প্রতিটা ওঠানামা স্পষ্ট। অদিতি ধ্রুবর অমন উদমগা এই প্রথম দেখল। ধ্রুব কখন শার্ট খুলল, ওর দৃষ্টি প্রায় আটকে গেল ধ্রুবর পেটানো পিঠের দিকে। বিয়ের আগে বয়ফ্রেন্ড হওয়া সত্ত্বেও ধ্রুব কখনোই ওর সামনে নির্লজ্জতার পরিচয় দেয়নি, সবসময় একটা সীমারেখা রেখেছে। আর আজ বিয়ে হতে না হতেই শার্ট খুলে আরামে ঘুমানো হচ্ছে। হরমোনের অমন জ্বালাতনে দেখা গেল অদিতি ওইভাবেই তাকিয়ে রইল ধ্রুবর অর্ধনগ্ন দেহের দিকে। ধ্রুবর ব্রড শোল্ডার, ডিপ ওয়েস্ট শেপ, অ্যাবসের খাজ পুরোটাই ভীষণ ম্যানলি। ঢোক গিরে অনিচ্ছা সত্ত্বেও অদিতি তাকিয়েই রইল। মাথার ভেতর কেমন একটা আনচান অনুভূতি ঘেরে গেল হঠাৎ। ওপাশ থেকে আবার ধাক্কা এলো দরজায়। এই আপু ওঠো, দুলাভাইয়ের বা শহরে যাবে, এখন তোমাদের রেডি হতে হবে বলল। অদিতি ধ্যান ভাঙে। ভাইয়া হরমোনগুলো পালিয়ে যায় ও ধর্মর করে উঠে দরজার দিকে তাকালো। হ্যাঁ খোদা, সে এতক্ষণ কি দেখছিল? নিজের কপালে নিজে থাপ্পড় দিয়ে নিজেকে ফিস করে শাসিয়ে বলল, নির্লজ্জ মেয়ে কোথাকার, চোখ কই কই যায় তোর? লজ্জায় দুহাতে মুখ ঢেকে হেসে ফেললেও। তারপর আবার নিজেকে স্বাভাবিক করিয়ে ধ্রুবকে ডাকতে যাবে বলে ওর দিকে তাকালো। ধ্রুব এখনো সেভাবেই দুহাতে মাথার বালিশ চেপে ধরে মুখ গুজে ঘুমাচ্ছে। ইফাজের ডাক ওর কানে পৌঁছাচ্ছে না এখনো। অদিতি আস্তে করে ডাকলো, ধ্রুব, আয় ধ্রুব। ধ্রুব বালিশে মুখ গুজে রাখা অবস্থায় ঘুম ঘুম কণ্ঠে অস্পষ্ট করে বলল। গলার স্বরটা শোনা মাত্রই অদিতির গায়ে লোম অবধি যেন দাঁড়িয়ে গেল। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শুরু হলো। ধ্রুব ঘুমন্ত অবস্থায় কি সবসময় এতটা হাসকি আর লোটনে কথা বলে? বিয়ে না হলে ধ্রুবর এই আকর্ষণীয় দিকটা কি মিস করে যেত না অদিতি? অদিতি এক মুহূর্ত চুপ করে থাকলো, নিজের বুকে হাত রেখে ধীর নিঃশ্বাস নিল। নিজে নিজে বলে, মিসেস ধ্রুব, এখন তোমার আপনার স্ত্রীকে ডেকে তোলার সময়, তার প্রেমে পড়ার সময় এখন অবশ্যই নয়। প্রেমে পড়ার সময় যখন আসে তখন তো ভয়ে লজ্জায় মুখ লুকিয়ে থাকিস, তাহলে এখন তো প্রেম উদয় কোত্থেকে হচ্ছে? ফাজিল ছেলে, মিস্টেক, ফাজিল ওয়াইফ হবে ওটা। নিজে নিজেকে প্রবোধ দিয়ে অদিতি আবার ডাকলো, ধ্রুব উঠুন, আমাদের রেডি হতে হবে। ধ্রুব কিছুটা নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। অদিতি হতাশ হয়ে মুখ বাঁকালো। যে ছেলে সকাল 12টার আগে ঘুম থেকে ওঠে না, তার জন্য ফজরের পর ঘুমিয়ে সকাল 7টায় ওঠা প্রায় অসম্ভব। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব অদিতিকে করতে হবে। অদিতি একটু দ্বিধায় পড়ল কিভাবে ডাকবে। হাত বাড়িয়ে ধ্রুবর পিঠ ছুঁয়ে ডাকতে যাবে, মাঝপথে থেমে গেল। লজ্জায় ওর হাতটা কাঁপছে। কিভাবে ছবি ধ্রুবকে? উদম গায়ে অদিতি চোখ বন্ধ করে নিজের মনকে শক্ত করল। স্বামী তো, আর সে তো শুধু ঘুম ঘুম থেকে তোলার জন্য ডাকবে। শ্বাস ছেড়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, আহত করে ধ্রুবর পিঠে ঠেলল। ধ্রুব প্লিজ উঠুন, ওরা আমাদের ডাকছে, আয় ধ্রুব। ধ্রুব এত ডাকাডাকিতে চোখ খুলল, বালিশে মুখ গুজে সেভাবে মাথা ঘুরিয়ে এপাশে তাকালো অদিতির দিকে। অদিতির নিঃশ্বাস আটকে গেল। ধ্রুবর চোখ দুটো ভারী ঘুম জড়ানো, নাক অবধি ঢেকে আছে বালিশে। শুধু ওই চোখ দুটো দেখা যাচ্ছে, রুক্ষ কপাল, সূক্ষ্ম আইব্রো আর ওই চোখ। অদিতি এক পলক তাকিয়েই রইল। বুকের ভেতর একটা ধাক্কা লাগলো যেন। ধ্রুব সেইভাবেই মুখ গুজে রাখা অবস্থায় হামি তুলে অস্ফুট স্বরে বলল, ডাকতেছো কেন? ঘুম কমপ্লিট হয়নি আমার। অদিতি ভ্রু বাঁকালো, জবাব দিল, কেন ঘুমাননি? বলিনি আমি ঘুমিয়ে যাই, চলুন। আপনি তো পাগলামি করলেন। ধ্রুব এবার ভ্রু চালো, চোখের ভেতর একরকম দুষ্টুমি খেলে গেল। মুহূর্তের মধ্যে অদিতির হাতটা টেনে নিয়ে ওকে নিজের পাশে শুইয়ে ফেলল। আচমকা আক্রমণে চেঁচিয়ে উঠল অদিতি। ধ্রুব শক্ত করে সাপের মতো পেঁচিয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে বলল, চুপ, নিজেও ঘুমাও এখন। অদিতি তৎক্ষণাৎ ছটফট করে উঠতে গেল। না না, এখন ঘুমানো যাবে না, আমাদের রেডি হওয়া লাগবে। ডাকবে আমাদের। ধ্রুব, আমি কিন্তু বকা খাবো আব্বার। ধ্রুব ওর ঘাড়ে মুখ গুজে অস্ফুটে বলল, বকবে না, তুমি এখন ম্যারিড, আঙ্কেল বুঝেন এসব। অদিতির চোখ বড় হয়ে গেল। এটা আবার কি ধরনের উত্তর? ধ্রুব আসলেই ঘুমিয়ে আছে নাকি জেগে আছে ওকে নিয়ে মজা নিচ্ছে? ধ্রুব হালকা হেসে ঘাড়ে নাক ঘষতেই অদিতি শিউরে ওঠে। প্লিজ ধ্রুব। ধ্রুব এবারও ছাড়লো না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, প্লিজ আর জাস্ট 5 মিনিট। না। অদিতি এবার আর কিছু না শুনে ধ্রুবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে একদম ঠেলে নামিয়ে দিল ওকে। ধ্রুব অবাক হয়ে বলল, হেই, আমাকে শক্তি দেখাচ্ছ তুমি? আমি চেপে ধরবো নাকি? অদিতি ধ্রুব টি শার্ট জিন্স বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, প্লিজ
অদিতির গলায় অনুরোধ। চোখে কাতরতা ইচ্ছে করে দেখানো হলো ধ্রুবকে। ধ্রুব ভ্রু কুচকে চেয়ে পরপর হতাশ ভঙ্গিতে চোখ উঠে তাকালো। ম্যানুপুলেশন ড্যাম যাচ্ছি। অদিতি হাসল। তারপর ধ্রুবকে হাত ধরে টেনে ওয়াশরুমের দিকে ঠেলতে লাগলো। আর কথা না, ফ্রেশ হয়ে আসুন, আমি ওয়েট করব। খাবার টেবিলে সবাই নবদম্পতির জন্য অপেক্ষা করছে। সৌরভ তোফাজ্জলের পাশে বসে খাচ্ছেন, ধ্রুবর বন্ধুরা চেয়ারে বসে খাচ্ছে আর ঠুলছে ঘুমে। অদিতি মাথার শাড়ির আঁচল টেনে চুপচাপ ধ্রুবকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকে গেল। ধ্রুব ওর যাওয়ার দিকটায় এক মুহূর্ত চেয়ে থেকে আবার সবার দিকে তাকালো। রাজন ধ্রুবকে দেখেই দুষ্টু ভঙ্গিতে হেসে ডাকলো, ধ্রুব ভাইজি আসেন আসেন। ধ্রুব ভ্রু কুচকে ওর দিকে তাকালো। নিশ্চয়ই সবগুলো মিলে এখন দুনিয়ার অসভ্যতা শুরু করে দেবে। ও ছোট করে নিঃশ্বাস ছেড়ে জিন্সের পকেট হাত গুজে ধীরে এগিয়ে এসে চেয়ারে বসল। চেয়ারে বসতেই সৌরভ বললেন, আমাদের খেয়ে বেরোতে হবে ধ্রুব, ঢাকায় জরুরি মিটিং আছে। ধ্রুব মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত দিল সে শুনেছে। ইমন ওদের আড়াল করে মুখটা একটু এগিয়ে এনে ধ্রুবর কানের কাছে ফিস ফিস করে বলল, ফার্স্ট নাইট কেমন কাটলো মাম্মা? দেখি তো তোর গলা দেখি, লাভ বাইট পাইছিস? বলেই অসভ্য হেসে ধ্রুবর টি শার্টের কলার ধরতে যাবে। ধ্রুব মুহূর্তের মধ্যে ওর হাত শক্ত করে চেপে ধরে মুচড়ে ফেলল। ওমন হাতের ব্যথা তো ইমন খিলখিল করে হাসছে। ধ্রুব ওর হাত আরো শক্ত করে মুঠোতে পুরে চেপে ধরে কঠিন স্বরে বলল, ঢাকা গিয়ে তোকে যদি আমি কুত্তার মতো দৌড় না খাওয়াই তাহলে আমার নামও ধ্রুব না। ঢাকায় যাইতে দে আগে। বলেই ধ্রুব ওর হাত ছেড়ে আবার খেতে মন দিল। ইমন হাসছে তখনও রাক্ষসের মতো। ওই হাসিতে রাগে ধ্রুবর গা অব্দি চলে গেল। ধ্রুব ওর দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ছাগল একটা, পকেটে কাল রাতে এগুলো কি দিছস? অদিতি যদি বাই চান্স দেখে ফেলতো কি বৃষ্টি হতো ব্যাপারটা। ইমন এই কথা শুনে আকাশ থেকে পড়ার ভান করে বলল, ওমা, বিবাহিত কাপলের জন্য এগুলো আবার বিশ্রী কবে থেকে হলো? এগুলোই তো এখন তোদের সবচেয়ে কাছের বন্ধু। ধ্রুব আবার দাঁত কিরমির করে তাকালো। তারপর খাবার টেবিলের নিচেই রেগে পা বাড়িয়ে লাথি বসিয়ে দিল সোজা ইমনের হাঁটুতে। আহ! আর্তনাদ করে উঠে হাঁটু চেপে ধরে ইমন। ওর চিৎকারে সবাই তাকালো ওর দিকে। ধ্রুব নির্বিকার মুখে খাচ্ছে যেন কিছুই জানে না। তোফাজ্জল ভ্রু কুচকে বললেন, চেঁচাচ্ছ কেন? ইমন নিজের ব্যথা গিলে ফেলার চেষ্টা করে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ওর দিকে ফিরেও তাকাচ্ছে না, গিরগিটি একটা। ও তোফাজ্জলের দিকে চেয়ে মিথ্যা হাসি হেসে বলল, পোকা আঙ্কেল। তোফাজ্জল ইমনের ওই পোকার কামড় তেমন একটা পাত্তা দিলেন না। আবার সৌরভের সঙ্গে গল্প করতে মন দিলেন। তোফাজ্জল অন্যদিকে তাকাতে ইমন ধ্রুবর দিকে চেয়ে চাপা স্বরে বলল, তুই বিয়ে করে বদলে গেছিস ধ্রুব। ছি, এত চেঞ্জ আমি জাস্ট ভাবতেই পারছি না। ধ্রুব হতাশ ভীষণ। চোখ উল্টে শ্বাস ছেড়ে আবার খেতে মন দিল। খেতে খেতে রান্নাঘরের দিকে তাকাচ্ছে। অদিতির কণ্ঠ শোনা যাচ্ছে। ফাহিমার সঙ্গে কথা বলছে কিছু একটা নিয়ে। ফাহিমা ওকে উপদেশ দিচ্ছেন আর নিশ্চয়ই এই মেয়েও সব উপদেশগুলো ঘিরে নিচ্ছে। গাড়িতে অদিতির দরকারি জিনিসপত্র তোলা হচ্ছে। ঘরে ফাহিমা একটা সুটকেসে কাপড় গুছিয়ে দিচ্ছেন। ফাহিমা কাপড়ের ভাঁজ দেখে শুনে ঠিক করছেন আর বারবার আঁচলে চোখ মুছছেন। অদিতি চুপ করে বিছানায় বসে আছে। বুকের মধ্যে যেন কিছু ভারী হয়ে আছে, শ্বাস নিতে পারছে না। ও চুপ করে দেখে যাচ্ছে কম্পিত হাতে ফাহিমার কাজ। ফাহিমা কাপড় গোছাতে গোছাতে বলে যাচ্ছেন নিজের মা কথাগুলো। ও বাড়ি যাচ্ছিস অদিতি? কাউকে কষ্ট দিস না, শ্বশুর শাশুড়ির মান রাখিস, তাদের মায়া দিস। তৃণা ভাবি ধ্রুবর সৎ মা হলেও তুই কোনোদিন ওনাকে সৎ মা হিসাবে দেখবি না। আপন শাশুড়ি ভাববি, ধ্রুবকে বোঝাবি যেন ওর বাবার সঙ্গে মিলে চলে। ওর বাবার অভিমানটা যে কত গভীর তুই বুঝিস? মেয়েদের হাতে অনেক ক্ষমতা রে মা। ওরা চাইলে পুরুষদের সমস্ত অভিমান দুদিনেই গলে যায়। তুই বোঝাস ধ্রুবকে যে ওর বাবা ওকে কতটা ভালোবাসে। এসব রাগ যেন ঝেড়ে ফেলে দেয়। অদিতি মাথা হেলালো, ঠোঁট চেপে রেখেছে শক্ত করে, চোখের জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। ওর হাতে হয়তোবা অনেক শক্তি, অনেক অনেক ক্ষমতা। ধ্রুবকে তো ও পেয়েছেই, তবে আদৌ কি সেটা পাওয়া বলে? মিথ্যা বলে বাবাকে ঠকিয়ে করা এই বিয়েকে অদিতি কি নাম দেবে? ফাহিমা তরকারি সব জিনিস ঠিকঠাক করেই সুটকেস লক করলেন। তারপর সেটা পাঠিয়ে দিলেন বাইরে গাড়িতে তোলার জন্য। অদিতি এবার উঠে এসে পেছন থেকে শক্ত করে ফাহিমাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে নিঃশব্দে চোখের জল ছেড়ে দিল। অস্ফুট স্বরে আহ্লাদ নিয়ে বলল,
ভীষণ মিস করব তোমাকে। ব্যাস এই কথাতেই যেন এই মায়ের সব কান্না বাঁধ ভাঙা নদীর মতো বেরিয়ে এলো। ফাহিমার গাল বেয়ে পানি ঝরছে, কণ্ঠ কাঁপছে। ভালো থাকিস, নিজের যত্ন নিস। আল্লাহ চাইলে তোর একটা সুখের সংসার হবে। দোয়া করি আল্লাহর কাছে। অদিতির ভীষণ কান্না পাচ্ছে। ও কি ঠকালো তাদের? এই বিয়ে সম্পর্ক, এটা কি সত্যি? এটা কি কোনোভাবে ঠকানো নয়? অদিতির বুকটা যেন ভারী হয়ে এলো। ও ফাহিমার কাঁধে মুখ গুজে কান্না আটকানোর চেষ্টা করে ফিসফিস করে বলল, আমার এই বিয়েতে তুমি খুশি তো মা? ফাহিমা সঙ্গে সঙ্গে ওনার গলায় রাখা অদিতির হাতের উপর হাত রেখে বললেন, ও মা, সোনার টুকরো জামাই পেয়েছি, খুশি হব না? তোর আব্বাও অনেক খুশি। অদিতি চেয়ে রইল। ফাহিমা ওকে নিজের থেকে ছাড়িয়ে নিলেন। অদিতি কাছে ফাহিমা বড্ড আদুরে ভঙ্গিতে ওর চোখের জল মুছে কপালে চুমু দিলেন। গভীর স্বরে বললেন, ভালো থাকিস, নিজের যত্ন নিস, পড়াশোনা চালিয়ে যাস। সৌরভ ভাই বলছেন হোস্টেল থেকে বই নিয়ে ওখানেই পড়বি, পড়াশোনা ছাড়িস না। ওটা তোর সাথে আমারও স্বপ্ন। অদিতি কেঁপে উঠল। একটা মৃদু হাসি দিয়ে মাথা ঝাঁকালো। বাইরে থেকে ডাক আসছে। ফাহিমা ওর হাত ধরে বেরিয়ে এলেন। গেটের কাছে দাঁড়িয়ে থাকা ধ্রুব চোখে সানগ্লাস পরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। অদিতির সাথে সাথে শাড়ির আঁচলটা মাথায় আরও ভালো করে টেনে নিল। সৌরভ তোফাজ্জল দাঁড়িয়ে আছেন একসঙ্গে। অদিতি ধীর পায়ে বাবার কাছে গিয়ে দাঁড়ালো। সৌরভ অদিতিকে দেখে তোফাজ্জলের দিকে চেয়ে হাসি মুখে বললেন, মেয়েকে বিদায় দাও, এখন আমি গাড়িতে উঠে বসি। সৌরভ চলে গেলেন। তোফাজ্জল স্থির দাঁড়িয়ে আছেন, মুখ কঠিন কিন্তু চোখে যেন চাপা কিছু কষ্ট। অদিতি চুপচাপ বাবার পাশে দাঁড়ালো। তোফাজ্জলকে দেখেই ওর ভয় লাগছে। যেন মনে হচ্ছে উনি অদিতিকে দেখেই বুঝে যাবেন এই বিয়ে মিথ্যা, ওনাকে তার সরল মেয়ে ঠকিয়েছে। চোখ লুকিয়ে ফেলল অদিতি। চোখে চোখ মেলানোর সাহস ওর মধ্যে একটিও নেই। তোফাজ্জল ওর দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ পর অদিতি ভয় নিয়ে নিচু গলায় বলল, আব্বা আসি, দোয়া করবেন। তোফাজ্জল এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়ের মাথায় হাত রাখলেন, গম্ভীর স্বরে বললেন, সুখী হও, সংসার আল্লাহ তাআলার রহমত দিক। অদিতি এতদিন পর বাবার স্নেহমাখায় স্পর্শ মাথায় পেয়ে ডুকরে কেঁদে ফেলল। কান্নাটা যেন বুকের ভেতর থেকে ফুলে ফেপে উঠল। ধ্রুব ওর কান্নার শব্দ শুনে ব্যাকুল ভঙ্গিতে বড় বড় পা ফেলে হেঁটে এলো। বাবা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আর এগোলো না, ওভাবেই দূরে দাঁড়িয়ে রইল। অস্থির হয়ে ওভাবেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর হেঁটে পায়ে এগিয়ে গেল অদিতির দিকে। তোফাজ্জল মেয়ের কান্নায় অস্থির হওয়া ধ্রুবকে দেখলেন এক মুহূর্তের জন্য। তীক্ষ্ণ চোখে মেয়ের স্বামীকে জরিপ করলেন খানিকক্ষণ। ধ্রুব এসে অদিতির পাশে দাঁড়াতেই তোফাজ্জল মেয়ের কাঁধে হাত রাখেন। নিজের আবেগটুকু বরাবরের মতো লুকিয়ে অদিতির কাঁধে চাপড় দিয়ে বললেন, কেঁদো না, পড়াশোনা করতে চাইলে অনুমতি আছে, করতে পারো। যাও এখন, তোমার শ্বশুরের ঢাকাতে কাজ আছে, দেরি হচ্ছে ওর। অদিতি তবুও কাঁদতেই থাকলো। তোফাজ্জল মেয়ের কান্নার সামনে করে যাচ্ছেন। ঢোক গিললেন, তারপর ধ্রুবর দিকে তাকিয়ে কাঁপা গলায় কোনো রকম বললেন, ওকে নিয়ে যাও, দেরি হচ্ছে তোমাদের। বলে আর এক মুহূর্ত দেরি না করে ঘুরে চলে গেলেন ভেতরের দিকে। হয়তো একটু দাঁড়ালে মেয়ে আর স্বামীর ঘরের জন্য বেরোতে পারত না। তোফাজ্জল চলে যেতেই ধ্রুব অদিতিকে নিজের দিকে টেনে নিল। অদিতি ধ্রুবর কাঁধে মুখ গুজে দিল। ওর কাঁধে টি শার্ট ভিজে যাচ্ছে ফোটা ফোটা কান্নায়। ধ্রুব একটা গভীর নিঃশ্বাস ফেলল। ওর চোখে ভাসল প্রথম দিন দেখা অদিতিটা, যে লাজুক মেয়েটা চোখ তুলে তাকাতো না, যার আঙুলের ডগায় সবসময় নার্ভাস কাঁপন লেগে থাকতো। ধ্রুব একজন পারফেক্ট স্বামীর ন্যায় আগলে নিল তার স্ত্রীকে। ওকে ওকে, ডোন্ট ক্রাই, আমরা 1 মাস পরে আবার আসবো, কান্না করে না অদিতি। এই মেয়ে থামো এবার। অদিতি কোনো উত্তর দিল না। ধ্রুব ওর মাথায় হাত রাখলো, আলতো করে বুলিয়ে দিতে লাগলো চুলের ভেতর দিয়ে। সে সময় বহু কষ্টে অদিতিকে গাড়িতে তুলতে পেরেছিল ধ্রুব। ভীষণ বড়সড় একটা 3 তলা বাড়ি, বাড়ির নেম প্লেটে খোদাই করে লেখা ইয়ামিনস ফ্যামিলি। অদিতি এর আগে একবার এসেছিল এই বাড়িতে, তবে ধ্রুবর প্রেমিকা হয়ে তখন ওদের না ছিল কোনো বৈধ সম্পর্ক, না ছিল কবুলের জোর। আজ অদিতি এই বাড়ির বউ। ধ্রুব শক্ত করে অদিতির হাত চেপে ধরে এগিয়ে চলেছে সামনে। সৌরভ তৃণা দাঁড়িয়ে, এদের চোখে কৌতূহল। অদিতি চোখ নামিয়ে তাকালো ওদের দুজনের একসঙ্গে চেপে রাখা হাতে। ধ্রুবর আঙুল এখনো ওর হাতের আঙুলে একসঙ্গে জড়িয়ে আছে শক্তভাবে। আবার মুখ তুলে ধ্রুবর দিকে তাকালো ও। ধ্রুব তখন চোখে সানগ্লাস পরে আছে, গম্ভীর মুখে কথা বলছে ইমনের সঙ্গে। পেছন পেছন রাজন, সুমন অদিতির বাপের বাড়ি থেকে আনা ব্যাগ নিয়ে এগোচ্ছে। বাড়ির ভেতর তখন ভিড়।
সৌরভ ইয়ামিনের নতুন পুত্রবধূকে দেখতে এসেছে অনেক মানুষ। তৃণা ঘরে ঢুকেই রুমে ব্যাগ রেখে রান্নাঘরের দিকে এগোলেন। যাওয়ার আগে অতিথির দিকে তাকিয়ে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর কিছু মুরব্বী আছেন, দেখা করতে হবে, সমস্যা হবে না তোমার? টায়ার্ড বেশি? ধ্রুব তখন দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে দ্রুত পায়ে সিঁড়ি ভাঙছে। অদিতি তৃণার দিকে তাকিয়ে মাথা নাড়ল। গোসল করতে হবে, তারপর আসি। তৃণা হেসে বললেন, ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। অদিতি আঁচল সামনে সিঁড়ি ভাঙতে লাগলো ধীর পায়ে। ধ্রুবর রুমের সামনে এসে দাঁড়াতেই ওর কানে এলো উচ্চস্বরে কথা কাটাকাটি। ইমন আর ধ্রুব একবার ঝগড়া করছে। অদিতি দরজার কাছে এসে দাঁড়াতেই ইমন ওর দিকে তাকালো। এবার যেন আরো পেয়ে বসেছে। ধ্রুবকে পাশ কাটিয়ে ইমন কথা তুলল। ও সরি ভাবি, আপনার হাজবেন্ডকে বোঝান আমরা সারপ্রাইজ রেডি করেছি আপনাদের জন্য। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। অদিতি চোখ ছোট ছোট করে তাকালো দুজনের দিকে। এদের কথা বলার ধরন মোটেও স্বাভাবিক নয়। ও কিছু বলার আগেই ধ্রুব বলে উঠল, সাকলামি পরে কর, ফ্রেশ হয়ে নেই, আমরা দুজনেই টায়ার্ড। ইমন এবার অদিতিকে ছেড়ে ধ্রুবর কানের কাছে বিড়বিড় করে বলল, বেড বাজাবো মাম্মা, কোঅপারেট করবি না।